সুশীলতার বিপরীতে কি? আপনি সুশীলতা দেখাতে পারবেন না, কি দেখাতে পারবেন? মাস্তানি। এই সুশীলতা দেখাই না, মাস্তানিও আমরা দেখাবো না। সুশীলতার মাঝখানে কি? 5ই আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের বিডিআর বিদ্রোহ এবং বিডিআর বিদ্রোহের সাথে কারা জড়িত ছিল, কেন বিডিআর বিদ্রোহ হলো? পূর্ব পরিকল্পনা অনুযায়ী সবকিছু করতে ছাত্র সমন্বয়করা নিশ্চয়ই সবকিছুই ঠিকঠাক করে যাচ্ছে, তারা নিশ্চয়ই বসে নেই। কিন্তু আলোচনার ধরনটার শব্দ চয়নগুলো পরিবর্তন করে দিতে হবে। যেমন বলতে হবে আমি বিএনপির 31 দফা নিয়ে জনগণের কাছে কথা বলতে চাই, জামাত বলবে আমি আমার 40 দফা নিয়ে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে আর কিছুই বলার নেই। আজকের এই ভিডিওটি কি নিয়ে হয়তো ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর শিরোনাম দেখে ইতিমধ্যে আপনারা কিছুটা বুঝে গেছেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, জুম্মার পরে সমন্বয়ক সার্জিস হাসনাতরা মহা বিপদে পড়ে গেছে, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন সমন্বয়ক হাসনাত। তো বেশি কথা বাড়াবো না, ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে শুরু করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছেন। সকল কিছু প্রমাণ হলে জুম্মার পরেই তাকে গ্রেপ্তার করার আদেশ দিয়ে দিবেন সেনাপ্রধান। দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সুশীলতার বিপরীতে কি? আপনি সুশীলতা দেখাতে পারবেন না, কি দেখাতে পারবেন? মাস্তানি। এই সুশীলতা দেখাই না, মাস্তানিও আমরা দেখাবো না। সুশীলতার মাঝখানে কি? 5ই আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা সেইটাই আমরা দেখাবো। বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা বলছি, ফেসিবাদকে যারা এনাবেল করেছে, ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে ধরেন জনাব আব্দুল্লাহ, আপনি আমার অনেক প্রিয়, সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন, কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? বুঝি নাই ভাই। ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? মনে হওয়া দিয়ে তো হবে না ভাই, ন্যায্যতা তো একটা বিষয় আছে। আচ্ছা, মনে করেন ন্যায্যতার দিক দিয়ে কে এটা ন্যায্য ঘোষণা করবে? হাসান আব্দুল্লাহ নাকি ধরেন অন্য যে কেউ? আপনি তো এখন আমি কইলে এটা কেন? ওকে তাই ওকে ভাই, তাহলে একটা ভোট হোক। তাহলে একটা ভোট, এক্স্যাক্টলি, তাহলে এটা ভোট হলে লোকজন কি বলে সেটা ছিল কি ছিল না। হ্যাঁ জি জি ওকে, হ্যাঁ ঠিক আছে। কি ভোট হবে? কি ভোট হবে? যে সময় টেলিভিশন আমার যাওয়াটা এটা কি ন্যায্য না অন্যায্য? কিন্তু আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই, এখন আপনি ভোট চান আরেকটা। না, সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন, যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই 5 জনকে বাদ দিয়ে দিল, 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আসছি, তারপর হচ্ছে ওই 5 জন, এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল। আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না, এই বিষয়গুলোকে যদি আপনি পুরাটাকে খারিজ করে দেন, ওইটার পক্ষে আমি না ভাই। আমি আপনার শেষ কথাটা শুনতে পাই নাই, দর্শকরা হয়তো শুনতে পাই না, আবার কি একটু বলবেন? মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন? ভাই সময় টেলিভিশনের যদি ওই 5 জনকে, আমি তো চাকরিচ্যুতের কথা আমি নিজে বলি না, চাকরিচ্যুতি বাদ দেন, আমি বলছি চাকরিচ্যুতি বাদ দেন, সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল। আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটায় বলেছি যে এই যে চাকরিচ্যুতির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ঠিক হয়নি। আপনার যাওয়াটা ঠিক ছিল, কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাইতে পারি ভাই, কারণ আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, কথা বলতে পারেন, এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি। পরবর্তী চ্যালেঞ্জ দিয়ে না হাসনাত, এত চ্যালেঞ্জ দিলে জানি কেমন লাগে? চ্যালেঞ্জ দিয়ে না ভাই, চ্যালেঞ্জ দিয়ে না, মানে আমরা এই কারণে দেই ভাই, কারণ এই কারণে দিতে পারি ভাই। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি দুইটা ইমেজ চিন্তা করেন, দুইটা সিনারিও চিন্তা করেন, যে আমরা ধইরা নিচ্ছি, আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত, ধইরা নিচ্ছি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। হাসিনা আসলো, খালেদ মহিউদ্দিনের কিছু হবে না, কার কি হয় এটা বলা খুব মুশকিল। আরেকটা কথা আমি আপনাকে বলি, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল, শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপোনেন্ট হয়, আপনি বাংলাদেশের সব মানুষকে আবার আপনার সাথেই দেখবেন, এতে আপনি সন্দেহ রাখেন না। এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, কিন্তু আমরা কোনোদিন এই রিইনস্টেশন বাংলাদেশে এত, মানে আমি এটা চিন্তা করতে পারি না, এটা এইটা আমার ফোরসিবল ইয়াতে আমার এটা চিন্তার মধ্যে আসে না। কিন্তু পাশাপাশি আমি হাসিনা চলে গেছে যারা ফ্যাসিলিটেট করতে চাইবে, ওই রিইনস্টেশনকে যারা ফ্যাসিলিটেট করতে চাইবে বা ফ্যাসিলিটেট করার কোনো ধরনের প্রয়াস চালাবে, সেই জায়গায় আমরা চ্যালেঞ্জ জানাবো, এবং এটা স্পষ্ট। কিন্তু হাসনাত, আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা, কাজী, প্রধান, ডাক্তার, এরকম সব দায়িত্ব নিজেকে অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনার মতো করে। আমি দিয়েছি, আমি ওটা দিয়েছি, ওটা আমি করেছি, কারণ আমি এটা ভালো মনে করেছি, এটা না হোক এটাও চাইবো আর কি। হাসনাত, আমার কিছু বলার নাই, আপনার যদি কিছু বলার থাকে, মানে আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না। I have enough of হাসিনা in my life ভাই। আমরাও ছোট ছোট হাসিনা চাই না ভাই, হইও না,
ভাই লাস্ট সেন্টেন্স হ্যাঁ, লাস্ট বলেন, সেন্টেন্স বলেন। আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি। বলেন। লাস্ট সেন্টেন্স সেটা হচ্ছে যে ভাই আমরাও চাই না সবকিছু কি সেন্ট্রালাইজড হয়ে যাক, আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক, হাসনাতকে যেন আর সময় টেলিভিশনে না যাইতে হয়, আমরা ওইটা চাই। হাসনাত যেন হচ্ছে কোনো একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাতকে কেন যাইতে হবে ভাই, কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না, কারণ প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না। আমরা খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো এনাবল হোক, একটা স্টেট একটা বিল্ডিং হোক, একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই, যেন আর কোনো খালেদ মহিউদ্দিনের দেশ ছেড়ে চলে না যেতে হয়, আর খালেদ মহিউদ্দিন যেন দেশে বসেই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে, খালেদ মহিউদ্দিন যেন এই চিন্তা না করে। আপনার প্রশ্ন করতে যে সবচেয়ে আলোচিত বিষয় যেটা সেটা বিডিআর বিদ্রোহ এবং বিডিআর বিদ্রোহের সাথে কারা জড়িত ছিল, কেন বিডিআর বিদ্রোহ হলো, এগুলো নিয়ে আলোচনা করবো এবং কিছু তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো বিশ্লেষণের মাধ্যমে। যে ফার্স্ট যে বিষয়টি, যে বিডিআর বিদ্রোহ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে তিনটি বিষয়কে আমরা আলাদা আলাদা ভাবতে হবে। যে বিডিআর বিদ্রোহ যে হলো, ফার্স্ট যে কোশ্চেনটি সেটি হলো যে বিডিআর বিদ্রোহটা কেন হলো, এটা খুঁজতে হবে। তারপরে দ্বিতীয় যে বিষয়টি খুঁজতে হবে যে বিডিআর বিদ্রোহটি কারা এর সাথে কারা কারা জড়িত ছিল, কারা কারা জড়িত থাকার সম্ভাবনা। আর তৃতীয় যে বিষয়টি, যে সেই বিষয়টি হচ্ছে যে এই বিডিআর বিদ্রোহে কার লাভ হয়েছে, কার ক্ষতি হয়েছে। তাহলে লাভ ক্ষতিটা বিবেচনা করলেই এখান থেকে একটা কনক্লুশন নেওয়া যাবে যে আসলে বিডিআর বিদ্রোহটা কারা করেছিল বা কারা এর সাথে জড়িত থাকতে পারে। সো আসুন প্রথমে আমরা একটা একটা করে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। যে প্রথম হলো যে বিডিআর বিদ্রোহটা কেন হলো। সো বিডিআর বিদ্রোহটা কেন হলো এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে ফার্স্ট যে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, 5 বছর ক্ষমতায় ছিল। তারপরে এই 111 সরকার ক্ষমতায় ছিল। এখন এই 5 বছরে বিডিআর বিদ্রোহের মধ্যে বিডিআরের মধ্যে কি হয়েছে, কেন এই বিডিআর বিদ্রোহটা হলো। প্রথমত এই 5 বছরে জামাত শিবির মৌলবাদী শক্তি এখানে ঢুকে গিয়েছিল এই বিডিআরদের মধ্যে। এখানে ঢুকে একটা মৌলবাদী শক্তি, একটা মৌলবাদী চক্র এখানে প্ররোচনা দেওয়া সবসময় ইনস্টিগেট করার চেষ্টা করত। সেকেন্ড থিং হচ্ছে যে এখানে বিডিআরের প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, এখন যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি ছিলেন বিডিআরের প্রধান। সো ওই সময় বিডিআরদের সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ, তাদের উপর অন্যায় অত্যাচার, নির্যাতন, এগুলোর কারণে তাদের বিডিআরদের মধ্যে ভিতরে একটা সৈনিকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়। তারপরে এই সবসময় এখানে যখন বিডিআর বিদ্রোহটা যখন হয় তখন বিএনপি এবং জামাতের একটা ফুয়েলিং ছিল যে আওয়ামী লীগ সরকার যেহেতু ক্ষমতায় আসছে, তাকে নির্বাচনের মাধ্যমে যেহেতু আসছে, এখন তাকে কিভাবে নির্বাচন ছাড়া তার কোনো ওয়ে নাই তাদেরকে সরানোর। সো এই জন্য তারা এখানে বিডিআরের মধ্যে ফুয়েলিং করতেছিল সবসময়। তাদের মধ্যে যে একটা অসন্তোষ ছিল, সেই অসন্তোষটাকে তাদের পন্থী যেই অফিসাররা ছিল বা তাদের পন্থী যেই লোকজন ছিল তাদেরকে দিয়ে সবসময় একটা ফুয়েলিং করতো বিদ্রোহের জন্য। তারপরে বিডিআর বিদ্রোহের অন্যতম কারণ হচ্ছে যে এখানে একটা জঙ্গিবাদের একটা আস্তানা তৈরি হয়েছিল। জঙ্গিবাদের যেমন লস্করি তৈয়বা, হুজি, জোশে ইসলাম, জেএমবি, এই লোকগুলো 2001 সাল থেকে 2005 সালের মধ্যে এই বিডিআরের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাদের একটা ইনফ্লুয়েন্স এখানে তৈরি করা হয়েছিল। এটা বেসিক্যালি জামাত এবং জঙ্গি সংগঠনগুলো এটা করতে সক্ষম হয়েছিল। তারপরে এইখানে এই লোকাল এলাকার এমপি সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, তার সাথে আগে থেকেই এখানে একটা যোগাযোগ ছিল, যার ফলে এবং আপনারা যদি আরেকটা জিনিস দেখেন, বিবেচনা করেন, দেখবেন যে জনাব তারেক রহমান কিন্তু ওই সময় 46 বার বাংলাদেশে কথা বলেছিলেন এবং তার মাকে বাসা থেকে বের হয়ে চলে যেতে বলেছিলেন। সো এই বিষয়গুলো যদি বিবেচনা করেন, এই সবগুলো বিষয় যদি বিবেচনা করেন, তাহলে আপনারা এটা বের করতে পারবেন যে এই বিদ্রোহটা কেন হয়েছিল এবং কারা কারা এর সাথে সম্পৃক্ত ছিল। এটা হচ্ছে একটা পার্ট। এখন আপনি দ্বিতীয় পার্টে আসেন, যে দ্বিতীয় পার্ট হচ্ছে যে কার লাভ কার ক্ষতি, এই বিষয়টা আসেন বিশ্লেষণ করি। আমরা দেখি যে বিডিআর বিদ্রোহের সময় ক্ষমতায় ছিল কে? আওয়ামী লীগ। জাস্ট আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে এই বিডিআর বিদ্রোহটা হয়েছিল, সংগঠিত হয়েছিল। সো এখন আমার প্রশ্ন হচ্ছে, যে কোনো বিবেকবান মানুষের প্রশ্ন হচ্ছে, আপনারা একটু প্রশ্ন করে দেখেন, খুঁজে দেখেন যে কোনো একটি সদ্য নির্বাচিত সরকার তার সরকারকে বিপদে ফেলার জন্য, তার সরকারকে আনস্টেবল করার জন্য একটা বিডিআর বিদ্রোহ করবে? এত বড় একটা রিস্ক নিবে? যদি আপনি রাজনীতি করে থাকেন, দেশের একজন আপনার ন্যূনতম বুথ থাকে, সেই বুথ থেকে যদি আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন যে একটি নির্বাচিত সরকার, যে সরকার জাস্ট ক্ষমতায় এসেছে, এর কয়েক মাসের মধ্যে এই নিজেদের সরকারকে আনস্টেবল করার জন্য, বিপদে ফেলার জন্য, তারা কি কখন কেউ এরকম একটা ঘটনা, সেন্সিটিভ একটা ঘটনা ঘটাবে? অবশ্যই ঘটাবে না। তাহলে কে ঘটাবে? যে যারা মনে করেন যে 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত, সে দীর্ঘ সময় পর্যন্ত
10 ট্রাক অস্ত্র বাংলাদেশে এনেছিল, 21শে আগস্টের গ্রেনেড হামলা করেছিল, 64 জেলায় একসাথে বোমা হামলা করেছিল। আসসালামু আলাইকুম। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সবকিছু করতে ছাত্র সমন্বয়করা নিশ্চয়ই সবকিছুই ঠিকঠাক করে যাচ্ছে, তারা নিশ্চয়ই বসে নেই। আলোচনা করবো তার আগে একটি ঘটনার কথা আপনাদেরকে মনে করিয়ে দিই। গত 18 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে অপসারিত সিটি কাউন্সিলরদের একটি আলোচনা ছিল। সেখানে উপস্থিত ছিলেন কে? ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং তাদের মাধ্যমে যে গঠিত আরেকটি কমিটি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। সেখানে তারা কি বলেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে। অপসারিত কাউন্সিলরদের উদ্দেশ্যেই তারা বলছিলেন যে যারা আওয়ামী লীগ করে না বা আওয়ামী লীগের বাইরে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে পুনর্বহাল করা হবে। শর্ত হিসেবে জুড়ে দিয়েছিলেন যে নতুন যে রাজনৈতিক দলটি আসছে সেটিকে তাদেরকে সহযোগিতা করতে হবে। যেহেতু তারা এর আগে স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন, তাদের একটা বেজ আছে, একটা ভিত্তি আছে, সেই জায়গা থেকে তারা অনেক কিছু করতে পারবে নিশ্চয়ই নতুন রাজনৈতিক দলকে, সেই হিসেবে শর্তটি দেওয়া হয়। এবং সেই জায়গা থেকে পরবর্তীতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, তার কাছে বিভিন্ন ধরনের সুপারিশ গেছে এবং আমলাদের দিয়ে স্থানীয় প্রশাসন চালানো হচ্ছে। সেখানে প্রস্তাব গেছে যে আমলাদের পরিবর্তে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দিতে হবে। এই যে সংগঠনগুলো, জাতীয় নাগরিক কমিটি বা তাদের অধীনে আরও বিভিন্ন ধরনের কমিটি কাজ করছে, যেমন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ, তারা বিভিন্ন ধরনের সুপারিশ স্থানীয় সরকার উপদেষ্টার কাছে তুলে ধরেছে এবং প্রশাসক নিয়োগের প্রক্রিয়া নির্ধারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে একটি টিম কাজ শুরু করে দিয়েছে। নাগরিক কমিটির নেতারা সহ বা তাদের নেতৃত্বে যে আরেকটি সংগঠন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ গত 24শে ডিসেম্বর স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগে সার্চ কমিটি গঠনের জন্য প্রস্তাব দিয়ে চিঠিও দিয়েছে আসিফ মাহমুদকে। এতে বলা হয়েছে যে জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে নির্বাচন না হওয়া পর্যন্ত সমাজের গণমাধ্যম ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে। আমরা কি বিষয়গুলো বুঝতে পারছি? যেদিন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বদলে এই মন্ত্রণালয়ে এসে বসলেন, সেদিনই আমরা হিসাব নিকাশ পরিষ্কার করে দিয়েছিলাম যে কি হতে যাচ্ছে, কি হবে। যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যেটি আমাদের প্রধান উপদেষ্টা এরই মধ্যে বলে দিয়েছেন, আর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বরাদ্দ দেওয়া হচ্ছে, সেইগুলোর ক্রেডিবিলিটি সব কিছু যাচ্ছে আসিফ মাহমুদের কাছে। এত বড় একটি মন্ত্রণালয় তার মতন একজন মানুষকে যখন দেওয়া হয় তখন অনেক ধরনের প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নগুলোর উত্তর এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। বিএনপি বিরোধিতা করছে, এর আগে আপনাদেরকে জানিয়েছি বা আপনারা অন্য গণমাধ্যম থেকে শুনেছেন, জেনেছেন যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন কোনো অবস্থাতে চায় না, তবে ছাত্রদের সঙ্গে আবার জামায়াত আছে এবং ধরে নেওয়া হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নতুন যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায়, তারা নানান সহযোগিতা নিয়ে ফুলে ফেপে একটা বড়সড় রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করার পরে তারা সেভাবে গড়ে উঠবে এবং সংসদ নির্বাচনে তারা সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করার নিজেদের জন্য মাঠ প্রস্তুত করবে। তো বিএনপি বিরোধিতা করছে কেন, এটাও আমরা জানি। খুব স্বাভাবিক কথা। একটি তো নির্বাচন বিলম্বিত হবে, আর অন্য জায়গায় যা বলা হচ্ছে যে এই ধরনের নির্বাচন কেন্দ্র করে যেহেতু রক্তপাত, হানাহানি, মারামারি, কাটাকাটি বেশি ঘটে এবং এটি হলে সরকার সামাল দিতে পারবে না। জামাত আবার বিএনপি বিরোধিতা করছে। তারা বিরোধিতা করে কি বলছে, বিএনপি স্থানীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মতন তাদের এখন তেমন কোনো অবস্থা নেই। অবস্থা থাকলেও তাদের যে অভ্যন্তরীণ লবিং, গ্রুপিং, নানান ধরনের বিভক্তি, সেই জায়গা থেকে তারা বহুধা বিভক্ত হয়ে পড়বে, অন্তর্কন্দলে জড়িয়ে পড়বে এবং সম্ভাব্য সব এমপি প্রার্থী তাদের অবস্থানকে শক্তিশালী করতে স্থানীয় নির্বাচনে নিজেদের পছন্দ মতন প্রার্থী দেওয়ার চেষ্টা করবে। সেই জায়গা থেকে বিভক্তি রেখাটি আরও স্পষ্ট হয়ে উঠবে, যার কারণে বিএনপি এই নির্বাচনে যেতে চাইছে না। আবার বিএনপি যাতে এই নির্বাচনে মানে ইতিবাচক সাড়া দেয়, তারা যাতে কোনো ধরনের বিভক্তি না দেয়, তার জন্য এর মধ্যে আবার ভাগ বাটোয়ারাও শুরু হয়ে গেছে। কী ধরনের ভাগ বাটোয়ারা? জামাত কিংবা ছাত্র নেতাদের পক্ষ থেকে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছে ঢাকার একটি মানে সিটি কর্পোরেশন আসন থেকে, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, তার একটিতে বিএনপির লোকজন বসানো হবে বা বিএনপির পছন্দের প্রার্থীকে প্রশাসক হিসেবে বসানো হবে। আবার যেই প্রস্তাব ছাত্র নেতাদের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেছে যে রাজনৈতিক ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে নিয়ে দিতে হবে, সেখানে তারা তাদের পছন্দ মতো সারা দেশ থেকে বেছে নিয়ে আসবে। এইভাবে এই প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে বা করবে। এগুলো খুব সহজ হিসাবের কথা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি হেলিকপ্টারে করে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন সরকারি হিসাবে, তার নাম হয়ে গেছে এখন হেলিকপ্টার উপদেষ্টা। খুব স্বাভাবিক, খুব দ্রুত তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, তার আর সময় কোথায়। এবং এরকম তো আমরা এর আগে কখনো দেখিনি। সে কারণেই বলছি যে আসিফ মাহমুদের অ্যাকশন শুরু হয়ে গেছে, যেগুলো দৃশ্যমান অ্যাকশন আগে থেকেই শুরু হয়েছে,
এখন সেগুলো দৃশ্যমান হতে যাচ্ছে। তারা সত্যি সত্যি এই ধরনের এজেন্ডা বাস্তবায়নের জন্য সব ধরনের পথ অবলম্বন খুব সহজেই করতে পারবে কিনা, সেটা নিশ্চয়ই অনেক বড় প্রশ্ন। এর মধ্যে ছাত্রদের অনেক অযৌক্তিক অসাংবিধানিক দাবি তো বিএনপি ঠেকিয়ে দিয়েছে, এবং বিএনপি কিছুতেই চাচ্ছে না যে ছাত্র সমন্বয়কদের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষে যেতে। যতটা ঠান্ডা মাথায়, যতটা ছাড় দিয়ে, যতটুকু কৌশল অবলম্বন করে অন্তত একটি নির্বাচন সম্পন্ন করা যায় সেই চেষ্টাতে বিএনপি রয়েছে, এটা আমরা জানি। বিএনপি তার কৌশলে আর থাকতে পারবে কি পারবে না, কি করবে, সেগুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন থাকলেও এটুকু বলবো, যে প্রক্রিয়াতেই হোক, এই যে প্রক্রিয়াগুলো সরকারের পক্ষ থেকে, ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে অবলম্বন করার চেষ্টা করা হচ্ছে। দর্শক, আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। এখন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বর্তমান দেশের এই অবস্থা নিয়ে কি বলতেছে চলুন আমরা জেনে নেই। 24 দিয়ে 71 মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিষয়টি এমন নয় বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 71 ও 24 এই দুটি লড়াই ছিল বাঙালি জাতির ইতিহাসের লড়াই, সুতরাং একটিকে দিয়ে আরেকটি মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিষয়টি এমন নয়। 71-এর লড়াই ছিল পাকিস্তানের অত্যাচার, নির্যাতন ও শোষণের বিরুদ্ধে, ঠিক একইভাবে 24-এর লড়াইটিও ছিল আওয়ামী লীগ, জাহেলিয়াত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই দুটি লড়াই থেকে আমাদের শিক্ষা দিতে হবে। আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন। এদিকে বিকেলে নিজের উপজেলা দেবিদ্বার সদর এলাকায় বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, 31শে ডিসেম্বর শহীদ মিনার থেকে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা হওয়ার কথা ছিল। যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এটির ঘোষণা করা হবে, তাই আমরা ঘোষণা করিনি। সেই জায়গা থেকে আমরা গণমানুষের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য মানুষের কাছে ছুটে যাচ্ছি। প্রান্তিক জনপদ থেকে যারা আন্দোলনে নেমে এসেছিল, সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে ছুটে যেতে চেষ্টা করছি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ ক্ষেত্রে তাদের যে আশা আকাঙ্ক্ষা এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের সেটি প্রতিফলিত হতে হবে। জনগণ যেভাবে চাইবে সেভাবেই 24 পরবর্তী বাংলাদেশ নির্মাণ হবে, যেখানে ফ্যাসিবাদ, দুঃশাসন ও অপশাসন থাকবে না। সম্মানিত দর্শক, হাসনাত আব্দুল্লাহ এমনই কথা বলেছেন। যাই হোক, আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর প্রতিবেদন ভিডিওতে শুনতে পারলেন। এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই, আপনারা সমস্ত কিছু দেখেছেন। আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।